প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনেক দিন পরে আজকে আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। ভিডিওটা বলতে পারো একটু দায়বদ্ধতার থেকেই আমি আজকে করছি, কারণ তোমাদের খুব সামনেই এগিয়ে এসেছে সেমিস্টার 2 এর পরীক্ষা, অর্থাৎ ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষায় যেটাকে আমরা বলবো। তা তোমাদের সাহিত্যের ইতিহাস সম্পর্কে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে সাহিত্যের ইতিহাস সম্পর্কে একটু মানে সংক্ষেপে, একটু না বেশ ভালোই সংক্ষেপে আমি তোমাদের কয়েকটা বিষয় টাচ করে যাব আজকে। সেটা হলো এই যে মহাকাব্য, আখ্যান কাব্য, গীতিকবিতার ধারা, বাংলা কবিতা, কথা সাহিত্য আর নাটক, এই কটা সম্পর্কে খুব সংক্ষেপে আমি তোমাদের একটু ধারণা ক্লিয়ার করে দিতে চাইছি। আশা করি তোমাদের উপকার হবে। আচ্ছা, প্রথমে বলি আখ্যান কাব্য। আখ্যান কাব্য, মহাকাব্য। এইবার মহাকাব্য ভারতবর্ষের মানে শুধু ভারতবর্ষ না, আমাদের 4টি প্রধান মহাকাব্যর কথা আমরা এক নিঃশ্বাসে উল্লেখ করি, সেটা রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি। এবার ভারতীয় মহাকাব্যের মধ্যে রামায়ণ এবং মহাভারত হলো প্রধান। আর তোমাদের প্রশ্ন আসতে পারে যে সার্থক বাংলা মহাকাব্য কোনটা। সেক্ষেত্রে সার্থক বাংলা মহাকাব্য হলো মাইকেল মধুসূদন দত্তের রচিত মেঘনাদ বধ কাব্য। এবার মহাকাব্য কি সেটা বুঝে নাও। মহাকাব্য হলো ইতিহাস বা পুরাণের কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে রচিত একটি কাব্য, একটি মানে বিরাট আকার, একটা বিশাল আকার কাব্য, যেটা মূলত বীর রস এবং করুণ রসের মিশ্রণে তৈরি, মূলত বীর রসের কাহিনী। আর যেটার পরিধি হবে স্বর্গ, মর্ত্য, পাতাল, অর্থাৎ মানে এর বিস্তারটা ব্যাপক, যার বিস্তার অর্থাৎ বেশ বড় মাপের, শুধু আয়তনে বড় না, যার পরিধিও বিশাল, মানে সেখানকার চরিত্ররা স্বর্গ, মর্ত্য, পাতাল তিনটেকেই কানেক্ট করছে, এই ধরনের। তা সার্থক বাংলা মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। তোমাদের এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই, তোমরা হয়তো মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক কবিতাটি পড়েছো। তো অভিষেক কবিতাটি কিন্তু ওই মেঘনাদ বধ কাব্য থেকেই সংগ্রহ করা, মানে একটা ছোট অংশ তোমাদের অভিষেক কবিতা আকারে এখানে দেয়া হয়েছিল। এটা হলো মহাকাব্য। তাহলে এটার রিলেটেড প্রশ্ন কি আসতে পারে যে মহাকাব্য কি, মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এবং সার্থক বাংলা মহাকাব্য কোনটি। এই হয়ে গেল মহাকাব্যের আলোচনা। এবার আখ্যান কাব্য বলি। আখ্যান কাব্য হলো ওই পুরাণ বা ইতিহাসের কোনো একটি চরিত্রের বা কোনো একটি প্রণয়মূলক কাহিনীর বর্ণনা, কোনো একটি প্রণয়মূলক কাহিনীর যে কাব্যের আকারে সেটাকে মানে পরিণতি দান করা। এই মহাকাব্যের কোনো চরিত্র, মহাকাব্যের কোনো সংক্ষিপ্ত ঘটনাকে, মহাকাব্যের কোনো একটি অংশকে নিয়েও কিন্তু আখ্যান কাব্য রচনা করা সম্ভব। ইতিহাস বা পুরাণের কোনো ঘটনার, প্রণয়মূলক কোনো ঘটনার কাব্যিক আকার প্রদান করাটাই হলো আখ্যান কাব্য। এখানে কয়েকটি আখ্যান কাব্যের নাম এবং আখ্যান কাব্যের বৈশিষ্ট্যটা তোমাদের প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট। এরপরে যেটা আসছে সেটা হলো গীতি কবিতা। গীতি কবিতার কথা উঠলেই যে কথাটা তোমাদের মনে করিয়ে দিতে হবে সেটা হলো বিহারীলাল চক্রবর্তী। গীতি কবিতার বাংলা গীতি কবিতার জনক বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। গীতি কবিতা কি? গীতি কবিতা হলো যার মধ্যে মানে প্রকৃতি, প্রেম এবং প্রকৃতির বর্ণনা, এবং খুব মানে কি বলবো, মেলোডিয়াস, যেটাকে আমাদের বলা হয় মেলোডিয়াস, খুব বর্ণনাটা এত সূক্ষ্ম এবং সুন্দর হবে, সেটা হলো গীতি কবিতা। গীতি কবিতা নিয়ে আমার মনে হয় না আলাদা করে কোনো প্রশ্ন আসতে পারে। তবে গীতি কবিতা শ্রেষ্ঠত্বের তকমা কাকে দেওয়া হয় বাংলা গীতি কবিতায়, সেটা বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তীর কয়েকটি গীতি কবিতার, উল্লেখযোগ্য কয়েকটি গীতি কবিতার নাম তোমরা মনে রাখবে, আর তার সংক্ষিপ্ত বৈশিষ্ট্য যদি দিতে পারো তাহলে তাই দেবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বারবার মানে মনে করছি কিন্তু বলতে ভুলে যাচ্ছি, বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি। ঠিক আছে,
এটা টাচ করে গেলাম তোমাদের আমি ওই কবিতায়, মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতার ধারা। আরও একবার মনে করিয়ে দিই, মহাকাব্য কাকে বলে, বাংলা মহাকাব্যের শ্রেষ্ঠ বাংলা মহাকাব্য কোনটি এবং মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা হয়ে গেল তোমাদের মহাকাব্যের প্রশ্ন। আখ্যান কাব্যের ক্ষেত্রেও তাই, আখ্যান কাব্য কাকে বলে, আখ্যান কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, কয়েকটি বিশেষ বিশেষ আখ্যান কাব্যের উদাহরণ তুলে দিতে হবে। গীতি কবিতা থেকে বললাম বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে একটু পড়ে রাখবে, বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এরপরে যেটাতে আসছি সেটা হলো বাংলা কবিতা, তোমাদের পরের চ্যাপ্টার। খুব দ্রুত পড়াচ্ছি তোমাদের। এক তো আমার প্রধান উদ্দেশ্য হলো ভিডিওটা যাতে বড় না হয়, দ্বিতীয় প্রধান উদ্দেশ্য হলো তোমাদের বোর যাতে না হতে হয়। আমি সত্যি বলছি, আমি তোমাদের চাই না বোর করতে, খুব সংক্ষেপে তোমাদের বিষয়টা বুঝিয়ে দেওয়াটাই আমার উদ্দেশ্য। আচ্ছা, যদিও এই প্রসঙ্গে বলি, আমার চ্যানেলে কিন্তু ভিউয়ার বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, এই দায়িত্বটাও তোমাদের। 12-এ উঠবে, তখনও আমার ভিডিও কন্টিনিউ পাবে তোমরা, আশা করছি। যাই হোক, প্রসঙ্গে আসি। বাংলা কবিতা, বাংলা কবিতা বলার সাথে সাথে তোমাদের যেটা পড়তে হবে সেটা হলো রবীন্দ্র কাব্য, রবীন্দ্রনাথের কবিতার যে পর্ব বিভাগ, এটা তোমাদের অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে, যে রবীন্দ্র কাব্যের ধারাগুলি কি কি। যেমন দেখো, রবীন্দ্র কাব্যের উন্মেষ পর্ব, তারপরে একটু আমি তোমাদের বলে দিই, দাঁড়াও চট করে। উন্মেষ পর্ব, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ষষ্ঠ পর্যায়, অন্তিম পর্যায়। এই প্রত্যেকটা পর্যায়ের সাল উল্লেখ করে একটু মনে রাখার চেষ্টা করবে, যে রবীন্দ্র কাব্যের উন্মেষ পর্ব হলো 1878 থেকে 1890, দ্বিতীয় পর্যায় হলো 1891 থেকে 1896, তৃতীয় পর্যায় হলো 1897 থেকে 1900, চতুর্থ পর্যায় 1901 থেকে 1914, পঞ্চম পর্যায়ে 1915 থেকে 1929, ষষ্ঠ পর্যায়ে 1932 থেকে 1936, অন্তিম পর্ব অর্থাৎ রবীন্দ্রনাথের জীবনের শেষ পর্বে রচিত কবিতাগুলি হলো 1937 থেকে 1941 সালে রচিত। এর মধ্যে প্রধান হলো, যেমন তোমার ভানু সিংহের পদাবলী, নিশ্চয়ই তোমরা কথাটা শুনেছ, সেটা উন্মেষ পর্বের একটি উদাহরণ। মানসী, সোনাত্তরী, চিত্রা, এই তিনটে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা দ্বিতীয় পর্যায়ের। কথা ও কাহিনী, কল্পনা, খনিকা, ঠিক আছে, চলবে, কিন্তু চতুর্থ পর্যায়ে নৈবেদ্য, স্মরণ, খেয়া, গীতাঞ্জলি, গীতমাল্য, গীতালি। এখানে গীতাঞ্জলি পাচ্ছি আমরা কোন পর্বে? চতুর্থ পর্যায়ে। পঞ্চম পর্যায়ে বলাকা, পলাতকা, পুরবী, মহুয়া, ঠিক আছে, চলবে। ষষ্ঠ পর্যায়ে পুনশ্চ, শেষ সপ্তক, পত্রপুট, শ্যামলী। অন্তিম পর্যায়টা আবার গিয়ে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো প্রান্তিক, সেজুতি, সানাই, রোগসজ্জা, আরোগ্য, জন্মদিনের শেষ লেখা। এবার রবীন্দ্রনাথের মূলত কিন্তু আমাদের যেটা বিশেষভাবে মনে রাখতে হবে, উন্মেষ পর্ব, দ্বিতীয় পর্যায়, আর অবশ্যই চতুর্থ পর্যায় এবং অন্তিম পর্যায়। এগুলোর সালগুলো এবং উদাহরণগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। আর আমি খুব আশা করছি যে বাংলা কবিতায় রবীন্দ্রনাথের ভূমিকা আলোচনা করো, রবীন্দ্রনাথের গুরুত্ব আলোচনা করো, বা রবীন্দ্রনাথের উপরেই আলাদা করে প্রশ্ন আসতে পারে। সেই জন্য বলছি, রবীন্দ্র কাব্য মানে রবীন্দ্র কবিতার পর্যায় বিভাগটা অবশ্যই মনে রাখবে। কতগুলো পর্যায় বললাম, সেই পর্যায়গুলো মাথায় রাখবে, খুব চেষ্টা করবে সালটা মনে রাখতে এবং একটি দুটি করে উদাহরণ দিতে। উদাহরণগুলো কোনগুলো দেবে? যেগুলো বিশেষ ইম্পর্টেন্ট কবিতা, ইম্পর্টেন্ট সবই, কোনোটাই রবীন্দ্রনাথের খারাপ না, কিন্তু কি বলছি, যে যেমন কথা ও কাহিনী আমরা ভীষণ আমাদের পরিচিত, কবি ও কাহিনী, ভানু সিংহের পদাবলী, তারপরে মানসী, যেমন মানসী, সোনাত্তরী, চিত্রা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ মানে ওয়েল নোন আর কি, সবাই জানে এক বাক্যে। তারপরে নৈবেদ্য, গীতাঞ্জলি অবশ্যই মনে রাখবে কোন পর্যায়ের। বলাকা, পুরবী খুবই মানে ওয়েল নোন, সবাই জানে, এই জন্য এই উদাহরণগুলো মনে রাখাটা সহজ। আর তোমার জন্মদিনের শেষ লেখা, রোগসজ্জা, আরোগ্য, এগুলো শুনলেই বোঝা যাবে যে রোগসজ্জা, আরোগ্য, শেষ লেখা, এগুলো তো মানে মনে রাখার পক্ষে খুব ইম্পর্টেন্ট, মনে রাখাটা সহজ, সেটা হলো অন্তিম পর্যায়ের, ঠিক আছে। এছাড়া রবীন্দ্রোত্তর কবি কারা? রবীন্দ্রনাথের পরের কবি যারা, তাদেরকে বলা হয় রবীন্দ্রোত্তর কবি। জীবনানন্দ দাশ এই প্রসঙ্গে অবশ্যই মনে রাখতে হবে। বাংলা কাব্য সাহিত্যে বা বাংলা কবিতার জগতে নজরুল ইসলামের অবদান আলোচনা করো, এরমভাবে প্রশ্ন আসতে পারে। হয়ে গেল
রবীন্দ্রোত্তর কবি কয়েকজনের নাম কিন্তু অবশ্যই মনে রাখবে। রবীন্দ্রোত্তর, উত্তর, উত্তর মানে পরে, রবীন্দ্রযুগ, রবীন্দ্রোত্তর মানে রবীন্দ্রনাথের পরের কারা। রবীন্দ্রনাথের সমসাময়িক আর দু একজন কবি, অবশ্যই নজরুল ইসলামের কথা মনে রাখবে। আর রবীন্দ্রোত্তর মানে রবীন্দ্রনাথের পরের কয়েকজন কবি এবং তাদের কবিতার নাম, এটা একটু মনে রাখার চেষ্টা করবে। এরপরে আমরা চলে যাই কথা সাহিত্যে। কথা সাহিত্যের তোমার প্রধানভাবে আমাদের পড়তে হবে সেটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কথা সাহিত্যের মধ্যে পড়বে উপন্যাস, ছোট গল্প। এটা অবশ্যই মনে রাখবে। কথা সাহিত্যের মধ্যে কি পড়ছে? রবীন্দ্রনাথের কথা সাহিত্যের মধ্যে পড়ছে আমাদের উপন্যাস এবং ছোট গল্প। এই প্রসঙ্গে কাদের কথা পড়তে হবে? রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রধান রূপে, ঠিক আছে? রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রধান প্রধান উপন্যাস এবং ছোট গল্পগুলোর নাম। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের 4টি বিভাগ আছে, সেই 4টি বিভাগের মধ্যে কি কি পড়ছে? রোমান্স, মানে সামাজিক, ধর্মমূলক এবং অন্যান্য, ঠিক আছে? রোমান্সের মধ্যে পড়ছে, রোমান্স মানে বীর রসাত্মক, হ্যাঁ, রোমান্স মানে বীর রসাত্মক, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী। সামাজিকের মধ্যে পড়ছে বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল। একটা কথা মনে করিয়ে দিই তোমাদের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা তোমরা কিন্তু পড়েছো, সেটা হলো ক্লাস 9-এ রাধারানী, একটু মনে করে দেখো। ধর্মমূলক কোনটা? আনন্দমঠ, দেবী চৌধুরানী, আচ্ছা, সীতারাম। অন্যান্যের মধ্যে পড়ছে তোমার রাজসিংহ, তারপরে রাধারানী, ঠিক আছে? এই 4টি পর্যায়। আচ্ছা, আর রবীন্দ্রনাথেরও তাই। রবীন্দ্রনাথের উন্মেষ পর্ব, বিকাশ পর্ব, পরিণতি পর্ব, গোধূলি পর্ব, এই 4টে পর্ব রবীন্দ্রনাথের উপন্যাসের। কেমন? এইটুকুনি মনে রেখো, আশা করি এর মধ্যেই পেয়ে যাবে। আর পড়বে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলা উপন্যাসের ধারায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, বাংলা উপন্যাসের ধারায় মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান। খুব তাড়াতাড়ি বলছি, তোমাদের একটু বুঝতে অসুবিধে হবে, একটু হয়তো আমার স্লিপ অফ টাংও হয়ে যাচ্ছে, একটু মানে বলতে গিয়ে হয়তো কথা জড়িয়ে যাচ্ছে, এরম সমস্যা হতে পারে। আচ্ছা, এরপরে যেহেতু এরপরে আমি আর ক্লাস 11-এর আশা করছি আমি এবছর আর মানে তোমাদের এই সেশনে আমি আর 11-এর বাংলার উপরে ভিডিও দেব না, আজকেই দিয়ে দিচ্ছি, সেই জন্য বলছি। বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথের অবদান, আর বাংলা উপন্যাসে রবীন্দ্রোত্তর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান, এটা কিন্তু একটু পড়ে রাখার চেষ্টা করো। এবার চলে আসছি নাটক। নাটকের ক্ষেত্রে একজনের নাম আমি অবশ্যই বলবো, সেটা হলো দীনবন্ধু মিত্র। বাংলা নাট্য জগতে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো, এটা কিন্তু তোমরা প্লিজ একটু ভালো করে পড়ে রেখো। আমার কেন জানি না মনে হচ্ছে এটা এলেও আসতে পারে। আর মধুসূদন দত্তের কি কি নাটক আছে সেটা একটুখানি পড়ে রাখবে। তবে আমার কেন যেন বারবার মনে হচ্ছে যে নাটকের ক্ষেত্রে দীনবন্ধু মিত্রটাই আসার সম্ভাবনা বেশি। আর রবীন্দ্রনাথের কি 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 কয়েক ধরনের নাটক আছে, সেই রবীন্দ্রনাথের কয়েক ধরনের নাটক একটু বলে দিই। গীতিনাট্য আছে, কৌতুক নাটক আছে মানে মজার নাটক আছে, রূপক সাংকেতিক নাটক আছে, সামাজিক নাটক আছে, নৃত্যনাট্য আছে এবং বিবিধ মানে অন্যান্য সব রকম নাটক মিলিয়ে মিশিয়ে যেগুলো আছে সেগুলো। এইবার তোমরা কি পেয়ে যাচ্ছ একটা মানে আমি বলি, দেখো এটা মানে আমি শেষ করছি এবার উপসংহার দিয়ে, একটু বোঝার চেষ্টা করবে। রবীন্দ্রনাথকে আমরা কোথায় কোথায় পাচ্ছি? রবীন্দ্রনাথকে আমরা পাচ্ছি কবিতায়, আমরা পাচ্ছি কথা সাহিত্যে, কথা সাহিত্য মানে উপন্যাসে পাচ্ছি, ছোট গল্পে পাচ্ছি, আবার কোথায় পাচ্ছি আমরা? রবীন্দ্রনাথকে নাটকেও কিন্তু পাচ্ছি, ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্তকে আমরা মহাকাব্যে পাচ্ছি, মাইকেল মধুসূদন দত্তকে আমরা কবিতায় পাচ্ছি, কিন্তু এখানে কবিতায় মাইকেল মধুসূদনের এই প্রসঙ্গে তোমাদের আসবে না আশা করছি আমি, নাটকে গিয়ে পাচ্ছি, ঠিক আছে? নজরুল ইসলামকে কোথায় পাচ্ছি? কবিতায় পাচ্ছি।
দীনবন্ধু মিত্রকে কোথায় পাচ্ছি? নাটকে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু আখ্যান কাব্য মহাকাব্য বাদে অন্য সবকটা বিষয়ে কাকে পাচ্ছি? রবীন্দ্রনাথকে পাচ্ছি। তাহলে রবীন্দ্রনাথের কিন্তু কবিতার রবীন্দ্রনাথ মানে বাংলা কবিতার ধারায় রবীন্দ্রনাথের অবদানটা আসার সম্ভাবনাই আমার মনে হচ্ছে বেশি। তাহলে উপরে তোমাদের সবকটাই রাখতে হবে, এটাই হলো মানে শেষ কথা। কি বলবো বলো? আর ওই মেঘনাদ বধটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, খুব দ্রুত শেষ করলাম। ভিডিওটা যে খুব একটা ভালো হয়নি সেটা আমি নিজেই বুঝতে পারছি। অ্যাজ আ টিচার আমি নিজে বুঝতে পারছি। আমি পড়িয়ে স্যাটিসফাই না হলে বোঝাই যায় যে ভালো হলো না বোধহয় আজকের ক্লাসটা। তা আমি তো ভিডিওটা ভিডিওর মতন করে করি না, তোমাদের ক্লাস করানোর চেষ্টা করি, এই আর কি। আজকে খুব অল্প সময়ে এটা তোমাদের পড়িয়ে দিলাম। দেখো, আশা করি মানে কাজে লাগবে তোমাদের। বেস্ট অফ লাক। রাখছি তাহলে।